হ্যালো এভরিওয়ান, লাইফ লেসন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো কোষ বা সেল। কোষ বা সেল সংক্রান্ত আলোচনা শুরু করার আগে সর্বপ্রথম তোমাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, ম্যাম কোষ কী? তাহলে চলো দেখে নিই কোষ কী। কোষ কী, এই প্রশ্নটার একটা সহজ সরল উত্তর হলো যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। আর একবার বলছি, জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। দেখো, তোমাদের হয়তো অনেকেরই জানা যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ। তবে আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন গঠনগত একক বলা হচ্ছে আর কেন কার্যগত একক বলা হচ্ছে। তাহলে চলো দেখে নিই কেন গঠনগত একক বলা হচ্ছে। আমি এখানে এটি একটি ফুলের মালা আঁকলাম। ফুলের মালা তাহলে কী দিয়ে গঠন হবে বলো? ফুলের মালা এটি অবশ্যই অসংখ্য ফুল দিয়ে গঠিত হবে। এবার তাহলে আমি তোমাদের যদি জিজ্ঞাসা করি যে এই মালাটির গঠনগত একক কী, তোমাদের কাছে উত্তর কী হবে? যে মালাটির গঠনগত একক হলো ম্যাম ফুল। এখানে কিন্তু দেখো অসংখ্য ফুল আছে এবং বিভিন্ন রকমের ফুল থাকতে পারে, কিন্তু এর গঠনগত একক কী হচ্ছে? গঠনগত একক হচ্ছে ফুল। আমি যদি প্রশ্ন করি তোমাদের যে আমরা যে ড্রেস বা পোশাকটা পরি সেই পোশাকটির গঠনগত একক কী, কী উত্তর হবে? তার উত্তর হবে সুতো। কারণ আমরা জানি সুতো দিয়ে কিন্তু আমাদের পোশাক বা ড্রেস তৈরি করা হয়। এখানে আমি তোমাদের বলেছি যে জীবদেহের গঠনগত একক হলো কোষ। তার মানে একটা জীবদেহ গঠন হচ্ছে কোষ নিয়ে, অর্থাৎ যে কোনো জীবদেহ বা উদ্ভিদ দেহ কিন্তু কোষের সমন্বয়ে গঠিত। একটি উদ্ভিদ দেহ হতে পারে বা একটি প্রাণী দেহ হতে পারে, সেটি কিন্তু কোষের সমন্বয়ে গঠিত হচ্ছে। জীবদেহের গঠনগত একক কেন কোষকে বলা হচ্ছে সেটি আমরা জেনে নিলাম। কারণ কি? কারণ আমরা দেখলাম যে অসংখ্য বা একাধিক কোষ নিয়ে একটি উদ্ভিদ দেহ বা একটি জীবদেহ গঠন হতে পারে। কিন্তু কার্যগত একক কেন কোষকে বলা হয় সেটি আমরা জানবো একটু পরে। যখন আমি তোমাদের কোষের কার্য বলবো বা কোষের কাজ বোঝাবো তখন কিন্তু আমি কার্যগত এককটা বলে দেবো। এখন এটা আমি স্কিপ করে যাচ্ছি। এবার আমাদের জানতে হবে যে কোষ কে আবিষ্কার করেছে, কোষ কবে আবিষ্কার হয়েছে। এই যে আমরা এত কোষ সম্বন্ধে পড়ছি বা আমরা জানতে পারলাম জীবদেহের গঠনগত একক হলো কোষ, উদ্ভিদ দেহের গঠনগত একক হচ্ছে কোষ। কোষটা আবিষ্কার করলো কে? চলো দেখে নিই তাহলে কোষকে আবিষ্কার করলো। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সাল। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। কি বললাম? যে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। কিন্তু তিনি যে কোষটি আবিষ্কার করেন কোষটি একটি মৃত কোষ। আর একবার বলি ব্যাপারটা কেমন হলো। বিজ্ঞানী রবার্ট হুক 1665 সাল একটা কোষ আবিষ্কার করছেন এবং সর্বপ্রথম তিনি কিন্তু কোষ আবিষ্কার করছেন, বাট কোষটি ছিল মৃত। তার মানে জীবিত কোষ নিশ্চয়ই কেউ না কেউ আবিষ্কার করেছে। কে আবিষ্কার করেছে জানো তোমরা? 1674 সাল। ঠিক তার 9 বছর পর। সালটি 10 বছর হলে আরও ভালো হতো, আমাদের মনে রাখতে সুবিধা হতো। 1674 সালে বিজ্ঞানী লিউয়েনহুক, তোমরা যেটা ইচ্ছা সেটাই মনে রাখবে এবং যেটা ইচ্ছা সেটাই পরীক্ষায় লিখতে পারো যদি প্রশ্ন আসে। লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ বা সজীব কোষ আবিষ্কার করেন। সর্বপ্রথম, দেখো আমি কি লিখছি, সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন। তোমরাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখবে। একবার লিখে নেবে, পরে যখন একবার পড়বে খুব সহজেই সেটা মনে থাকবে। দেখো, রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছেন, কিন্তু কোষটি মৃত কোষ ছিল। ঠিক তার 9 বছর পর 1674 সাল বিজ্ঞানী লিউয়েনহুক, যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হয় সেটাই পড়তে পারো। সর্বপ্রথম তিনি যে কোষটি আবিষ্কার করছেন সেটি ছিল সজীব কোষ।
এই মৃত কোষটি আবিষ্কার হয়েছিল কর্ক থেকে, মানে কর্ক গাছের ছাল থেকে। আর এই সজীব কোষটা হচ্ছে একটি ব্যাকটেরিয়ার কোষ ছিল। দেখো, কোষ কী সেটা আমরা জেনে নিয়েছি। কোষ কে আবিষ্কার করছে এবং কোষ কবে আবিষ্কার করছে সেটিও আমাদের জানা হয়ে গেল। বা এখন আমাদের আলোচনার বিষয় কোষের গঠন। এখন আমরা কোষের গঠন সম্পর্কে জানব। তো কোষের গঠন সম্পর্কে জানতে গেলে অবশ্যই একটি কোষের চিত্র অঙ্কন করতে হবে। আমি এখানে পেনে করেই করছি, কারণ আমি যদি এখানে পেন্সিল ব্যবহার করি তাহলে কিন্তু খুব একটা ভালো ছবিটা আসবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থেই আমি এখানে পেন ব্যবহার করছি, তবে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আমি এখানে যে কোষের চিত্রটি অঙ্কন করেছি এই কোষটি কিন্তু ডিম্বাকার। তবে কোষ যে শুধু ডিম্বাকারই হয়ে থাকে তা নয়, কোষ কিন্তু গোলাকার, তারকাকার, দণ্ডাকার বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে এখানে আমি যে কোষটি নিয়েছি সেটি হলো একটি আদর্শ প্রাণীকোষের চিত্র। দেখো, আমি কি বললাম যে এই কোষটি একটি আদর্শ প্রাণীকোষের চিত্র। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন তো অবশ্যই আসছে যে ম্যাম, উদ্ভিদ কোষ কি তাহলে একটু আলাদা? হ্যাঁ, উদ্ভিদ কোষ একটু আলাদা। এবং উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য সেটা আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। দেখো, এই যে আমি কোষের যে বাইরের যে বাউন্ডারিটা করেছি না, এটি হলো কোষ পর্দা। তাহলে কোষের একদম বাইরে যেটি থাকছে সেটি কি? সেটি হলো কোষ পর্দা। লিখে নিই, হ্যাঁ, এখন যে কোনটা কি? কোষ পর্দা। তাহলে কোষের এই কোষ পর্দা ঘেরা মধ্যবর্তী অংশে কি আছে? দেখো, আমি ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করেছি। কোষ পর্দা ঘেরা কোষের মধ্যবর্তী স্থানে যে তরল পদার্থটা থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। কি বললাম? যে কোষ পর্দা ঘেরা কোষের মধ্যবর্তী স্থানে যে অর্ধতরল বা জেলির মতো পদার্থ থাকে তাকে বলি সাইটোপ্লাজম। এই প্লাজম শব্দের অর্থ কিন্তু তরল। আমরা দেখবে যে গামগুলো ব্যবহার করি না, যে ফেবিকল বা ফেবিগাম, ওই ধরনের চটচটে পদার্থ, এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই কোষের প্রধান যে অঙ্গ সেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। ধরো একটি মানুষ, তার প্রধান অঙ্গ কি? তার প্রধান অঙ্গ হলো মস্তিষ্ক। কারণ দেখো, হাত বা পা না থাকলেও মানুষ বেঁচে যায়, কিন্তু মস্তিষ্কই যদি কারো না থাকে সে কি বাঁচতে পারবে না? একইভাবে আমরা যদি এই কোষের প্রধান অঙ্গাণু কোনটাকে ধরি তাহলে সেটা হবে নিউক্লিয়াস। বা আমরা বলতে পারি যে কোষের মস্তিষ্ক হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয়। আর দেখো, এই নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু এক ধরনের চটচটে জেলির মতো তরল পদার্থ থাকছে। আর অসংখ্য সরু সুতো নিউক্লিয়াসের মধ্যে যেগুলি জালের মতো বিস্তার লাভ করছে সেগুলিকে বলা হয় নিউক্লিয় জালিকা। তাহলে চলো এবার কি কি বললাম বলে দিই। দেখো, কোষের বাইরে যে পর্দাটাকে আমরা এঁকেছিলাম সেটি হলো কোষ পর্দা। একইভাবে আমরা বললাম যে কোষের মস্তিষ্ককে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা আছে সেটি কি? নিউক্লিয়াসের বাইরের পর্দাকে আমরা কি বলবো? নিউক্লিয়াসের বাইরের পর্দাকে বলা হয় নিউক্লিয় পর্দা। দেখো, কোষের মধ্যে যে অর্ধ তরল ছিল চটচটে জেলির মতো পদার্থ তাকে আমরা বলছিলাম সাইটোপ্লাজম। একই রকমভাবে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল বা চটচটে পদার্থ থাকে তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ওই যে প্লাজম শব্দের অর্থ কিন্তু তরল। আর দেখো, নিউক্লিয়াসের মধ্যে যে জালের আকারে বিস্তার লাভ করেছে যে জালিকাগুলো, এই যে জালের মতো আকারে বিস্তার লাভ করেছে যে জালিকাগুলো, সেই জালিকাগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসের মধ্যে যেটি জালের আকারে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে বা সরু সুতোর মতো জালের আকারে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে সেগুলিকে আমরা বলছি নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসের মধ্যবর্তী গাঢ় রঙের অংশটির নাম হলো নিউক্লিওলাস। তাহলে আরেকবার বলে দিই, নিউক্লিয়াসের মধ্যবর্তী যে গাঢ় রঙের অংশটি সেটিকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে চলো নিউক্লিয়াসের অংশগুলিকে আমরা আরেকবার বলে দিই। নিউক্লিয়াসের বাইরে যে পর্দাটা আছে সেটিকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা।
নিউক্লিয়াসের মধ্যবর্তী যে অর্ধতরল পদার্থ সেটিকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যেটি জালের আকারে বিস্তার লাভ করছে সেটি হলো নিউক্লিয় জালিকা। আর নিউক্লিয়াসের মধ্যবর্তী গাঢ় রঙের অংশটিকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এরপর দেখো, এই নিউক্লিয় পর্দা থেকেই কিন্তু একটি থলির মতো অংশ সৃষ্টি হচ্ছে। এক ধরনের কোষীয় অঙ্গাণু, থলির মতো এক ধরনের কোষীয় অঙ্গাণু সৃষ্টি হয়, যেটিকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে সৃষ্টি হয়? নিউক্লিয় পর্দা থেকেই কিন্তু এটি সৃষ্টি হয়ে থাকে এবং একদম নিউক্লিয়াসের নিকটেই অবস্থান করে। চলো আমি দুদিকে দুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অঙ্কন করি। এই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে একটু দূরবর্তী স্থানে অবস্থান করে গলগি বডি। এটাও একটি থলির ন্যায় আকারের অবস্থান করছে গলগি বডি। গলগি বডির সঙ্গে ভ্যাকুয়ালও থাকে। এই যেটি আমি যে চিত্রটা এখন আমি অঙ্কন করছি সেটি হলো গলগি বডি। এবং এই গলগি বডি বিভিন্ন জিনিস উৎসেচক বা বিভিন্ন ধরনের বস্তু ক্ষরণ করে, তার মধ্যে হরমোনও থাকে। এই এই যে ছোটো ছোটো অংশগুলো আমি ভ্যাকুয়াল দেখাচ্ছি। আর দেখো, এই কোষের মধ্যে অসংখ্য রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম এরা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। তবে এখন আমি একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করছি। আরও অনেক জায়গায় আছে মাইটোকন্ড্রিয়া, তবে আমি এখানে মাইটোকন্ড্রিয়াকে দেখানোর চেষ্টা করছি। দেখো, যে চিত্রটা আমি অঙ্কন করলাম এটি মাইটোকন্ড্রিয়া। আর এটিকে কি বললাম? এটি হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। কি বলেছিলাম? এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর এটিকে আঁকলাম, এটি হলো গলগি বডি। লিখে দিই নামগুলো। আর দেখো, কোষের মধ্যে অসংখ্য রাইবোজোম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এই রাইবোজোমগুলো কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। রাইবোজোমগুলো কি বললাম? রাইবোজোম হচ্ছে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, এটা মনে রেখো। আর রাইবোজোমকে কি বলা হয় জানো? রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টর। তাহলে এটি হলো একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, নাম কি? রাইবোজোম। আর একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু আছে, সেটি হলো সেন্ট্রোজোম। দাঁড়াও, সেন্ট্রোজোমটা এখানে অঙ্কন করি আমি। তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে সঙ্গে চিত্রটি অঙ্কন করো। এই দেখো দুটো পাইপের মতো অংশ। এই পাইপের মতো অংশ দুটি হলো সেন্ট্রিওল এবং এই দুটি সেন্ট্রিওলকে নিয়ে গঠন হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। কি বললাম? সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এর আগে আমি তোমাদের বলছিলাম না এটি একটি প্রাণী কোষ। তো পার্থক্য এখানে যে সেন্ট্রোজোমটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। আরেকটি পার্থক্য আছে, চলো বলেই দিই। এই যে দেখো, প্রাণী কোষে আমরা এটি কোষ পর্দা দেখলাম। উদ্ভিদ কোষ হলে কিন্তু এর বাইরে আরেকটি থাকতো, যেটি হচ্ছে কোষ প্রাচীর। আমাদের প্রাণী কোষে কোষ প্রাচীরটা থাকছে না, কোষ পর্দা থাকছে আর সেন্ট্রোজোম থাকছে। কিন্তু উদ্ভিদ কোষে এই সেন্ট্রোজোমটা থাকে না, আর কি থাকছে? বাইরে একটা কোষ প্রাচীর থাকছে। এই দুটো পার্থক্য এখন মনে রাখো, পরবর্তীকালে পড়তে পড়তে আমরা আরও অনেক পার্থক্য জানতে পারবো। তাহলে বুঝতে পারলে কিছু কি? হ্যাঁ, আর যেটা বাদ গেছে সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কিন্তু পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু এবং এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। দেখো, ওখানে একটা দেখালাম, এখানে আর একটা লাইসোজোম আমি দেখিয়ে দিই। আমি এখানে একটা একটা করে অঙ্গাণু এঁকেছি, তার মানে কিন্তু এটা নয় যে এখানে কোষের মধ্যে এগুলো একটা একটা করে অঙ্গাণু আছে। এগুলো অনেক থাকে এবং ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। আমরা তাহলে আরেকবার এই সম্পূর্ণ কোষের গঠনটিকে দেখে নিই। দেখো, কোষের একদম বাইরে যেটি আছে সেটি হচ্ছে কোষ পর্দা। কোষের একদম বাইরে কোষ পর্দা
এবার দেখো কোষ পর্দা, এই কোষ পর্দা দিয়ে কিন্তু কিছু কিছু বাইরের জিনিস ভেতরে প্রবেশ করতে পারে এবং ভেতরের কিছু জিনিসও চাইলে বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে কোষ পর্দা থেকে কী হয়, কিছু জিনিস ভেতরে প্রবেশ করছে বাইরে থেকে, আবার বাইরে থেকে কিছু জিনিসও না এই কোষ পর্দা থেকে দেখো কিছু বাইরের জিনিস ভেতরে প্রবেশ করছে, আবার একইভাবে কিছু ভেতরের জিনিস বাইরে বেরিয়ে যেতে পারে, সমস্ত কিছু নয়, কিছু কিছু, যার কারণে এই কোষ পর্দাকে অর্ধভেদ্য কোষ পর্দা বলা হয়। এরপর দেখো কোষ পর্দা, কোষ পর্দার মধ্যে যে কোষ পর্দা ঘেরা কোষের মধ্যে যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকছে সেটিকে আমরা বলছি সাইটোপ্লাজম। প্লাজম শব্দের অর্থ তরল, তাহলে এটি হচ্ছে জেলির মতো পদার্থ। এই জেলির এই সাইটোপ্লাজমের ওপরে কিন্তু কোষীয় অঙ্গাণুগুলি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এরপরে দেখো কোষের যে প্রধান অঙ্গ সেটিকে আমি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে নিউক্লিয়াস। এই যে এইদিকে যে অঙ্গাণুগুলো না সেগুলো সব হচ্ছে নিউক্লিয়াসের, এগুলো নিউক্লিয়াসের অংশ। এখানে কি নিউক্লিয়াসটা লেখা যাবে? চলো আমি লিখে দিই, তার আমি লিখি। দেখো কোষের মস্তিষ্ক সেটি হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে যেটি সেটি হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল পদার্থ সেটিকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে যে সরু সুতোর মতো জালের আকারে যেগুলি ছড়িয়ে আছে সেগুলিকে বলছি নিউক্লিয় জালিকা, আর নিউক্লিয়াসের মধ্যে গাঢ় অংশটিকে বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিয় পর্দা থেকেই যেটি শুরু হচ্ছে সেটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটি অনেকটা ওই থলির মতো দেখতে এবং এই নিউক্লিয় পর্দা থেকেই সৃষ্টি হয়। তারপরে দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছুটা দূরবর্তী স্থানে অবস্থান করে গলগি বডি। এই গলগি বডি কিন্তু হরমোনও ক্ষরণ করে থাকে। এবার দেখো আমরা দেখিয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়া অনেকটা বাদামের মতো আকৃতি, এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর। আমি এখানে ছোটো ছোটো করে দেখি যতটা লেখা যায়, পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলা হয়। তোমরা লিখে নাও, হ্যাঁ আমি এখানে লিখে দিতে পারছি না, এটাকে কোষের শক্তিঘর বলা হয়। আর দেখো এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখালাম যে রাইবোজোম, এই রাইবোজোম কিন্তু একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আর রাইবোজোম কী করে জানো, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন তৈরি করে। এই কারণে রাইবোজোমকে আবার বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। আর আমাদের বাদ গেল যেটা, সেটি হলো লাইসোজোম। এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন সুইসাইডাল ব্যাগ বলা হয়? তার কারণ হচ্ছে ধরো কোষের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তাহলে আমাদের লাইসোজোম কী করে, সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরে দেয়। বা ধরো এই যে আশেপাশে কোষীয় অঙ্গাণুগুলো আছে, কোনো কোষীয় অঙ্গাণু কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে বা সে আর ঠিকমতো কাজ করতে পারছে না, তখনও কিন্তু লাইসোজোম সেই কোষীয় অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিতে পারে। এর মধ্যে এক ধরনের উৎসেচক থাকে এবং সেই উৎসেচক দিয়ে এগুলোকে নষ্ট করে দিতে পারে। বা সম্পূর্ণ কোষটার বা কোষের অর্ধেক অংশই যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু লাইসোজোম সম্পূর্ণ কোষটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। দেখো আর এই যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে, মানে একটি কোষ থেকে আবার আরও একটি নতুন কোষ উৎপন্ন হতে সাহায্য করছে আমাদের সেন্ট্রোজোম। এবং এটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এই যে চিত্রটি আমি অঙ্কন করলাম, এটি কিসের চিত্র বলেছিলাম বলো? তোমরা বলো কিসের চিত্র আমি এটাকে বলেছিলাম? আমি বলেছিলাম এটি একটি আদর্শ প্রাণী কোষের চিত্র। আদর্শ প্রাণী কোষের চিত্র। প্রাণীকোষ কেন বলেছি এটাকে সেটা আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, যে প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের পার্থক্য কী। কিন্তু এই আদর্শ শব্দটা কেন বললাম, আদর্শ শব্দটা কেন বললাম এবার আমি তোমাদেরকে সেটাই বোঝাবো। দেখো কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে আদর্শ কোষ। চলো দেখে নিই। কি বললাম যে কোষকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে আদর্শ কোষ। আদি কোষ বলতে আমরা বুঝি প্রোক্যারিওটিক, প্রো মানে আগে, তো
তো আদিকোষ বা প্রোক্যারিওটিক, আর আদর্শ কোষ বা ইউক্যারিওটিক। দেখো আদিকোষ বা প্রোক্যারিওটিক, আদিকোষ বা প্রোক্যারিওটিক, আদর্শ কোষ বা ইউক্যারিওটিক। এই কোষকে কিসের ওপর ভিত্তি করে আমি আদিকোষ বা আদর্শ কোষ বলতে পারছি সেটা এবার দেখে নিই। কোষকে আমরা আদিকোষ ও আদর্শ কোষ বলতে পারছি এই নিউক্লিয়াসটির ওপর ভিত্তি করে। তার মানে যে কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকছে তাকে আমরা বলবো আদর্শ কোষ। আবার বলি, যে কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলি আদর্শ কোষ, আর যে কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকছে না তাকে আমরা বলবো আদিকোষ। তাহলে কি বললাম যে আদিকোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর আদর্শ কোষে সুগঠিত নিউক্লিয়াস বর্তমান। আবার দেখো, একটা আদর্শ কোষে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু থাকে, কিন্তু আদিকোষে শুধুমাত্র পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু থাকে। আদিকোষে শুধুমাত্র পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, শুধুমাত্র রাইবোজোম থাকে, আর কোনো কোষীয় অঙ্গাণুই কিন্তু তুমি আদিকোষে দেখতে পাবে না। তাহলে আদিকোষে তুমি রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু দেখতে পাবে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু তো থাকছেই না। তাহলে আদিকোষে আমরা কি বলতে পারি যে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। আর কি বলেছিলাম যে আদিকোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, তাহলে রাইবোজোম থাকে, রাইবোজোম উপস্থিত। তবে এই রাইবোজোমের ভাগ আছে। আদিকোষে যে রাইবোজোমটি থাকে সেটি হলো 70S, আর আদর্শ কোষে রাইবোজোমটা হচ্ছে 80S। উপস্থিত এখানে থাকে 80S রাইবোজোম উপস্থিত, 80S। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমাদের ক্লাসটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও, বা তোমরা কী ধরনের ক্লাস পেতে চাও সেটিও আমাকে বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।